হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি সাউথ ইন্ডিয়ান মুভি ডিএনএ কে, যেটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। বেশি দেরি না করে চলো তাড়াতাড়ি সুন্দর গল্পটিকে শুনে নেওয়া যাক। তবে ভিডিওতে যাওয়ার আগে ভিডিওটাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। মুভির শুরুতেই আমরা 2014 একটা হসপিটালের সিন দেখতে পাই, যেখানে ভার্দা নামের একজন লোক ডেটা কম্পিউটারের মধ্যে এন্ট্রি করত। আজকে যখন ভার্দা অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়ে বাড়ি যাচ্ছিল, তখনই তার গাড়ির সঙ্গে একটা বাইকের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সেখানে স্বামী স্ত্রীটা মারা যায়, কিন্তু বাচ্চাটা বেঁচে গিয়েছিল। তখনই সেখানে ভার্দার হসপিটাল থেকে একটা অ্যাম্বুলেন্স ড্রাইভার তাকে যেতে এখান থেকে দেখে নেয়, আর সে ভার্দার হেল্প করে যাতে করে ভার্দার অ্যাক্সিডেন্টের মধ্যে নাম না আসে। আপাততর জন্য বাচ্চাটাকে সে নিজের কাছে রেখে দেয়, আর অন্যদিকে অ্যাম্বুলেন্স ড্রাইভার পুলিশকে মিথ্যে কথা বলে দেয়। তখনই ভার্দার পাশে বসে থাকা একটি লোক কাঁদতে কাঁদতে আসে তার কাছে। তার বউ 10 বছর পরে প্রেগনেন্ট হয়েছিল, কিন্তু তাদের বাচ্চাটা বাঁচাতে পারেনি ডাক্তার। এটা দেখার পরে ভার্দার খুব দয়া হয়, যার কারণে সে ওই অ্যাক্সিডেন্টে বাঁচা বাচ্চাটাকে সেই লোকটার হাতে তুলে দেয়। এটা দেখার পরে সেই লোকটা খুবই খুশি হয়ে যায়, আর ভার্দারও খুবই ভালো লাগে। এরপর আমরা প্রেজেন্ট টাইমে সিন দেখতে পাই, যেখানে আমরা আনন্দ নামের একটা ছেলেকে দেখতে পাই। সে আসলে আড্ডা থেকে গিয়ে মদ খাচ্ছিল। আসলে তাকে একটা মেয়ে ছেড়ে চলে গিয়েছে, আর সেই জন্য সেই কষ্টে সে মদ খাচ্ছে, আর তার বন্ধু বান্ধবরাও তার থেকে বড্ড বিরক্ত হয়ে গিয়েছে। তারপরে আমরা আনন্দের ঘরে দেখতে পাই তার ছোট ভাই সব জিনিসে তার থেকে আগে ছিল, আর আনন্দের বাবা তার ছোট ভাইকে নিয়ে বেশ খুশি ছিল। কিন্তু যখনই আনন্দ ঘরে আসে, আনন্দের মাকে ছাড়া সবার মুখ হাঁড়ি হয়ে যায়। এমনকি আনন্দের বাবা তাকে মদ ফদ খাওয়ার জন্য খুবই বকাবকি করত, কিন্তু আনন্দ তাদের কোনো কথাই কান দিত না। আর সেখানে কোনো কথা না শুনেই সে নিজের ঘরে চলে যায়। আর তারপরে আমরা দেখতে পাই দিব্যা নামের একজন মহিলাকে, যাকে আজকে ছেলেরা দেখতে আসার কথা ছিল। তখন সেখানে দিব্যার মা তাকে বলে যে বেশি কথা বলবি না, নাহলে এই ছেলের লোকেরাও চলে যাবে। কিন্তু দিব্যা তো সম্বন্ধ দেখতে আসা লোকেদের সাথে কথা বলা শুরু করে দেয়, আর সেই কারণে সম্বন্ধ দেখা লোকেরা সবাই ওখান থেকে চলে যায়, কারণ তাদের মনে হচ্ছিল দিব্যা হয়তো পাগল রয়েছে। তারপরে দিব্যার মা দিব্যাকে নিয়ে ডক্টরের কাছে যায়, যেখানে দিব্যার ইলাজ চলছিল। তারপরে আমরা জানতে পারি দিব্যা ছোটবেলা থেকেই অনেক সেন্সিটিভ মেয়ে ছিল। সে নিজের মনের মধ্যে কোনো কথা লুকিয়ে রাখতে পারে না। তখনই ডক্টর তাকে বলে যে দ্বিতীয়বার যখন তার জন্য ছেলে দেখবেন আপনারা, তখন অ্যাটলিস্ট পরিবারকে জানিয়ে দেবেন ওর এই প্রবলেমের ব্যাপারে। তারপরে দিব্যা ডক্টরকে সেই সব ওষুধের নাম বলে দেয় যেটা সে খাচ্ছিল। এখান থেকে আমরা বুঝতে পারি দিব্যার মেমোরি কতটা স্ট্রং রয়েছে। অন্যদিকে আমরা আনন্দের ঘরে দেখতে পাই যার ছোট ভাইয়ের জন্য সম্বন্ধ এসেছে, আর আনন্দের বাবা আনন্দের ব্যাপারে তাদেরকে কিচ্ছু বলেনি, যাতে করে তাদের কোনো বদনামি না হয়। কিন্তু আজকে আনন্দ মদফদ খেয়ে বাড়ি চলে আসে, আর সেখানে এসে ঝামেলাঝাটি করতে থাকে। এমনকি আনন্দ নিজের প্যান্টে সুসু পর্যন্ত করে দেয়, যেটা দেখার পরে মেয়ের বাড়ির লোকেরা চলে যায় সেখান থেকে, আর বলে যায় যে নিজের বড় ছেলেকে আগে ভালোভাবে সামলান। এত বেজ্জাতি হওয়ার কারণে আনন্দের বাবা তাকে অনেক কথা শোনাতে শুরু করে দেয়। তারপরে আনন্দের বন্ধু বান্ধবরা তাকে তার ঘরে নিয়ে চলে যায়, আর তাকে অনেক বোঝায় যে ওই মেয়েটাকে ভুলে তুই নিজের জীবনে আগে এগিয়ে যা। আর সেই কারণে আনন্দ মদ ছেড়ে দেওয়ার জন্য একটা আশ্রমে গিয়ে থাকা শুরু করে দেয়। আর অন্যদিকে আনন্দের বাবা আনন্দের বিয়ে করার জন্য চিন্তা ভাবনা নিচ্ছিল, যার কারণে দিব্যাকে এসে আনন্দের জন্য পছন্দ করেছিল। আনন্দের আশ্রম থেকে ফিরে আসার পরে এরা দিব্যাকে দেখতে যায়, আর দিব্যাকে দেখার পরে তারা বিয়েটা ফিক্সড করে দেয়, কারণ আনন্দ তো কোনো কথা বলছিল না। এর এদিকে আনন্দের একটা বন্ধু দুটো মহিলাকে কথা বলতে শুনে নিয়েছিল। দুটো মহিলা বলছিল মেয়েটা পাগল, এরা হয়তো জানে না, না জেনেই বিয়েটা করছে। তখন আনন্দের বন্ধু এই কথাটা গিয়ে আনন্দের বাবাকে জানিয়ে দেয়, কিন্তু আনন্দের বাবা এটাতে একদমই খেয়াল দেয় না, কারণ আনন্দের বিয়ে করানোটাই তার ফার্স্ট মোটিভ ছিল। তারপরে আনন্দের বন্ধু আনন্দকে গিয়ে বলে মেয়েটা পাগল রয়েছে, ওকে বিয়ে করিস না। কিন্তু আনন্দ দিব্যার দিকেই দেখে যাচ্ছিল, যে খুবই টেনশনে ছিল। তখন আমরা দেখতে পাই আনন্দ ডিসাইড করে সে দিব্যাকে বিয়ে করবে। তারপরে দুজনের বিয়ে হয়ে যায়, আর ফার্স্ট নাইটে দুজনে অনেক কথাবার্তা বলে। তারপরে আমরা দেখতে পাই দিব্যা আর আনন্দ একটা আলাদা ঘরে শিফট হয়ে যায়, আর এদের জীবনটা অনেক ভালোভাবে চলছিল। এদিকে আনন্দ দিব্যাকে অনেক ভালোবাসতো, তার সাথে সাথে আনন্দ জবও করত। দিব্যা তখন আনন্দকে বলে একদিন যে সে প্রেগনেন্ট, আর এটা শোনার পরে আনন্দ তো খুবই খুশি হয়ে যায়,
আর আনন্দ দিব্যার বেশ খেয়ালও রাখতো। তারপরে আমরা একটা বুড়ি মহিলাকে দেখতে পাই যে হসপিটালে জিনিসপত্র বিক্রি করতে আসতো। তারপর সুযোগ পেতেই একটা বাচ্চাকে সে তুলে নিয়ে চলে আসে তার সঙ্গে আর নিজের ঘরে লুকিয়ে রেখে দেয়। অন্যদিকে আমরা দিব্যাকে দেখতে পাই যার আজকে ডেলিভারি হয়েছিল, যে নিজের বাচ্চাটাকে ধরে আদর করছিল আর তাকে নার্স বলে যে তোমার ছেলে হয়েছে। অন্যদিকে আনন্দের বাড়ির লোকেরা আজকে বাইরে ওয়েট করছিল বাচ্চার জন্য। তারপরে ঘরের লোকেরা যখন ছেলের ব্যাপারে শুনে তখন তারা সবাই খুব খুশি হয়ে যায়। তখন আনন্দের বাবা নিজের পণ্ডিতজিকে ফোন করে জানায়। তখন পণ্ডিতজি তাকে জানায় যে খুবই খুশির খবর, অনেক কিসমতওয়ালা হবে সে, কারণ ওর বিষাব রাশি হবে। অন্যদিকে আমরা ওই মহিলাটাকে দেখতে পাই যে বাচ্চাটাকে তুলে নিয়ে যেত, কিন্তু সে আজকে দিব্যার হসপিটালে রয়েছে। এরপরে যখন আনন্দ দিব্যাকে দেখতে আসে তখন সেখানে কোনো বাচ্চা ছিল না। ডক্টর তখন বলে যে তাকে ইনকিউবেটরে রাখতে গিয়েছে যাতে বাচ্চার পুরোপুরি অক্সিজেনটা পায়। তারপরে কিছুক্ষণ পরে গিয়ে নার্স বাচ্চাটাকে নিয়ে আসে। আর সে যখন বাচ্চাটাকে ধরে সে বলে দেয় যে এটা তোমার বাচ্চা নয়। এটা শোনার পরে সবাই খুবই শকড হয়ে যায় যে দিব্যা এসব কি কথাবার্তা বলছে। তখন দিব্যা বলে আমার বাচ্চাকে আমি নিজের হাত থেকে তুলেছিলাম, এটা আমার বাচ্চা নয়। তারপরে সেখানে হসপিটালের সব থেকে হেড ডক্টর আসে আর দিব্যা সেখানেও তাকে সেম কথাই বলে। ডক্টর বলতে থাকে এমনটা হতেই পারে না, হয়তো তোমার বাচ্চা হওয়ার পরে মেডিসিনের কারণে একটু ঘুরেছিলে যার কারণে তোমার মনে হচ্ছে এমন। অন্যদিকে দিব্যা নিজের বাচ্চার জন্য পাগল হয়ে যাচ্ছিল যে আমার বাচ্চা আমার চাই। অন্যদিকে আনন্দের সন্দেহ হয় কারণ দিব্যার সব কথা খুব ভালোভাবে মনে থাকতো, সে কোনোদিনই এই ব্যাপারটা নিয়ে অ্যাটলিস্ট মিথ্যে কথা বলবে না। এই কারণে সে সঙ্গে সঙ্গে পুলিশ অফিসারের কাছে গিয়ে ইনকোয়ারি করার জন্য হসপিটালে নিয়ে চলে আসে। কিন্তু পুলিশওয়ালা এখানে কিছু একটা জানতে পারে না। তখন পুলিশওয়ালা বলে যে আপনার যদি সন্দেহ রয়েছে তাহলে একবার ডিএনএ টেস্ট করিয়ে দেখে নিন, তারপরে আগে আমরা যা করার তাই করব। আনন্দ খুব শক ছিল যে এখন সেগুলো কি করে করাবে। তারপর আনন্দ নিজের বন্ধুর হেল্প নিয়ে একটা লোকের সঙ্গে দেখা করে যে বাচ্চাটা দিব্যার কাছে ছিল তার চুল নিয়ে সে নিজের সঙ্গে ম্যাচ করিয়ে টেস্ট করিয়ে নেয়। তখন তার কনফার্ম হয়ে যায় যে এটা তার বাচ্চা নয়। এটা জানার পরে তো আনন্দ খুবই অবাক হয়ে যায় যে আমার বাচ্চাটা কোথায় গেল। তারপর আনন্দ নিজের বন্ধুকে নিয়ে সোজা পুলিশ স্টেশনে চলে আসে আর এই রিপোর্টটা দেখে কমপ্লেন ফাইল করে দেয় যে হসপিটাল থেকে তার বাচ্চা গায়েব হয়ে গিয়েছে। তখন এই কেসটা চিন্নাস্বামী নামের একজন ইন্সপেক্টর পায়, যে আবার 2 সপ্তাহে রিটায়ার হয়ে যাবে কারণ ওখানে কোনো ইন্সপেক্টর অ্যাভেলেবেল ছিল না। এদিকে চিন্নাস্বামী তার কেসটা নেবে না বলছিল, কিন্তু তার বাচ্চার কথা ভেবে সে কেসটাকে নিয়ে নেয়। অন্যদিকে চিন্নাস্বামী তার বাচ্চাটাকে খোঁজার জন্য লেগে পড়ে। এদিকে আনন্দ লেগে পড়েছে তার সঙ্গে। এখানে একটা লোকের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করাতে জানা যায় যে বেশিরভাগ বাচ্চাদেরকে বলি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়। আনন্দ তো খুবই ভয় পেয়ে যায়। তারপরে সে চিন্নাস্বামীকে বলে আগের 10 দিনের মধ্যে যে কটা বাচ্চা লাপাতা হয়েছে সবার রিপোর্ট বার করে নিতে, যাতে করে সে সেই বাচ্চাগুলোকে তার বাবা মার কাছে পৌঁছে দিতে পারে। তারপরে রেকর্ড দেওয়ার সময় সেই লোকটাও বলে আগের বছর এমন অনেক কেস এসেছে যেখানে তাদের বাচ্চাগুলোকে নিয়ে বলি দিয়ে দেওয়া হয়েছে, বিশেষ করে ছেলেদের বলি। এটা শোনার পরে তো সে খুবই ভয় পেয়ে যায়। সে ভাবছিল হয়তো তার ছেলেকেও কেউ বলি দিয়ে দেবে। তারপরে চিন্নাস্বামীর ইনফরমার তাকে ফোন করে জানায় আজকে আমি 2টো লোককে বাচ্চার বলির ব্যাপারে কথা বলতে শুনেছি, সম্ভবত তারা আজকেই বলি দেবে। তারপরে চিন্নাস্বামী আনন্দকে নিয়ে রাত্রেবেলা সেই জায়গায় যায়। যা হোক করে তারা সেই জায়গাটাকে খুঁজে বার করে। এখানে সত্যিই বাচ্চার বলি দেওয়া হচ্ছিল, যার কারণে চিন্নাস্বামী আর আনন্দ মিলে লোকগুলোকে খুব মারধর করে। কিন্তু যখন আনন্দ সেই বাচ্চাটাকে দেখে সে বুঝতে পারে না এটা তার বাচ্চা কিনা। তারপরে যখন দিব্যার কাছে তাকে নিয়ে যাওয়া হয় তখন দিব্যা বাচ্চাটাকে দেখেই বলে দেয় যে না এটা আমার বাচ্চা নয়। আর আনন্দ এইভাবেই সব জায়গায় গিয়ে গিয়ে নিজের বাচ্চার ব্যাপারে খোঁজ খবর নিচ্ছিল। অন্যদিকে সেই বাচ্চাটাকে পুলিশওয়ালাকে দিয়ে দেয় সে, কারণ যাতে করে তার আসল বাবা মার কাছে তাকে পৌঁছে দিতে পারে। আর আমরা আনন্দকে দেখতে পাই সে হসপিটালের উপরেও কেস করে দিয়েছিল তার বাচ্চা বদল করে দেওয়ার কারণে। তার কারণে জাজও সেখানে ইনকোয়ারি বসিয়ে দিয়েছিল। তারপরে জাজ বলতে থাকে দিব্যার কাছে যে বাচ্চাটা রয়েছে তার বাবা মাকে খোঁজো আর তার বাবা মার কাছে তার বাচ্চাটাকে তুলে দাও। জাজের অর্ডারের কারণে চিন্নাস্বামী আর আনন্দ এখানে হসপিটালের হেডের কাছে জিজ্ঞাসাবাদ করতে চলে আসে। তারপরে জানা যায় যে বাচ্চাটা 8টার সময় জন্ম নিয়েছিল, কিন্তু আনন্দকে 8:30টায় দেখানো হয়েছিল। তারপরে যখন ইনকিউবেটরে বাচ্চাটা নিয়ে যাওয়া হয় তখনই হয়তো বাচ্চা বদল হয়ে গিয়েছে, তার মানে গর্ভটা ইনকিউবেটরের টাইমেই হয়েছিল। তারপরে চিন্নাস্বামী অনেক বড় বড় গুন্ডার সাথে গিয়ে দেখা করে যারা জেল খেটে এসেছিল, যারা এই বাচ্চা চুরির কেসেই ফেসেছিল। তারপরে একটা গাজা নামের লোক বাচ্চা চুরির ব্যাপারে তাদেরকে কিছু ইনফরমেশন দেয়, কিন্তু সেখানে গিয়ে তারা দেখে সেখানে বড় বড় বাচ্চা রয়েছে, কিন্তু আনন্দ তো একদম ছোট ছোট বাচ্চাদের ব্যাপারে ইনফরমেশন চাইছিল। চিন্নাস্বামী যখন হসপিটালে আবারও জিনিসপত্র সব চেক করতে এসেছিল তখন আনন্দ ওই বুড়ির মহিলাটাকে দেখতে পায়। আনন্দ তখন ওই
মহিলাটিকে থেলা ওঠানোর জন্য হেল্প করে। তারপরে হঠাৎ করে ওই থেলার মধ্যে একটা বাচ্চার হাত দেখতে পায় আনন্দ। তখন সে বুঝতে পেরে যায় যে ওই মহিলাটি বাচ্চা চুরি করে এখান থেকে পালাচ্ছে। এদিকে আনন্দ ওই মহিলাটার পিছু নেয়। অন্যদিকে আমরা জানতে পারি একটি নার্স এখান থেকে দুবাই যাচ্ছে। এই কারণে চিন্নাস্বামী তার সাথে দেখা করার জন্য তার বাড়িতে চলে যায়। ওই মহিলাটির উপর নজর রাখার সময় তখন আনন্দ দেখতে পায় একটা লোক আসে সেখানে, আর ওই মহিলাটির থেকে সেই থলেটা নিয়ে সেখান থেকে চলে যায়। এই কারণে আনন্দ সেই লোকটার পিছু করছিল। তার সঙ্গে সঙ্গে তার লোকেশনটাও সে চিন্নাস্বামীকে পাঠিয়ে দিয়েছিল। এদিকে চিন্নাস্বামী দুটো কনস্টেবল নিয়ে সেখানে পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় সেখানে একটা অনেক বড় গ্যাং রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাই আনন্দ ঠিক সময় সেই বাচ্চার থলিটা নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তখনই সেই গুন্ডাগুলো তাকে দেখে নেয়। তারপরে আনন্দ সেই লোকগুলোকে খুব মারধর করে, আর সেখানে চিন্নাস্বামীর কনস্টেবল আর চিন্নাস্বামী এসে সেই গুন্ডাগুলোকে তুলে নিয়ে যায়। আনন্দ তখন বলে, তোমরা যেই লোকটার অপেক্ষা করছিলে তাকে এই বাচ্চাটা দেবে। আর আনন্দ লুকিয়ে অপেক্ষা করছিল, কিন্তু যখন সেই গাড়িটা আসে আর গাড়িটা বুঝতে পারে যেখানে কোনো গড়বড় রয়েছে, তাই জন্য সে বাচ্চা না নিয়েই সেখান থেকে চলে যায়। কিন্তু আনন্দ তখন দরজা বন্ধ করে তাকে আটকে দেয়। অন্যদিকে চিন্নাস্বামী সব কটা দোষীদেরকে আলাদা আলাদা রুমের মধ্যে আটকে রেখে দিয়েছিল, আর সে ওই গাড়িরওয়ালা লোকদেরকে ধরে টর্চার করতে থাকে। গাড়িওয়ালা লোকটাকে সে জিজ্ঞাসা করে, তুই সত্যি কথা বলে দে, তাহলে আর কিচ্ছু হবে না। কিন্তু ওই লোকটা মুখই খুলতে চায় না। তারপরে চিন্নাস্বামী সেই নার্সের কাছে আসে, যাকে সে এখানেই ক্যাদ করে রেখে দিয়েছিল, আর সে তাকে তার জুড়বা বোনকে দেখায়। আসলে লোকেরা জানতো না যে এরা দুজন জুড়বা বোন ছিল, কিন্তু চিন্নাস্বামী এদের পর্দা ফাঁস করে দিয়েছিল। তখন ওই নার্সটা ভয় পেয়ে গিয়ে সত্যি কথা বলতে শুরু করে দেয়। বলতে থাকে যে আমাকে একটা লোক অফার দিয়েছিল, আমি যদি তার কাজ করে দিই তাহলে সে আমাকে দুবাইয়ে নার্স বানিয়ে পাঠাবে। ফটো দেখানোর পরে সেটা সেই লোকটাই বার হয় যে গাড়ি নিয়ে বাচ্চা নিতে এসেছিল। অন্যদিকে চিন্নাস্বামী সেই বুড়ি লোকটাকেও ধরে নিয়েছিল। প্রথমে তো সেই বুড়িটা কোনো কথাই বলে না, তারপর একটু জোর জার করতে সে মুখ খোলে। তখন সে বলতে থাকে, ওই হসপিটালে তো আমি বাচ্চা চুরি করতে না, ওখানে একটা দ্বিতীয় বাচ্চা দিতে গিয়েছিলাম, যেটা আমার পুরো ধান্দার মধ্যে প্রথমবার হয়েছে। তারপরে আনন্দ সেই বুড়ি মহিলাটাকে জিজ্ঞাসা করে, তুই বাচ্চাটাকে কোথায় তুলে এনেছিস? তখন বুড়ি মহিলাটা জানিয়ে দেয় সে কোথা থেকে এনেছে। এই কথাটা আনন্দ গিয়ে তার বউকে বলে, যেটা শোনার পর দিব্যা কিছুই ভাবে না। সে সোজা গিয়ে বাচ্চার আসল বাবা মার কাছে বাচ্চাটাকে তুলে দেয়। নিজের বাচ্চাকে দেখে সেই কাপলটা অনেক খুশি হয়ে যায়। বাচ্চাটাকে দিয়ে দেওয়ার পরে তো দিব্যার অবস্থা আরো খারাপ হয়ে গিয়েছিল। সে সব সময় নিজের বাচ্চার ব্যাপারেই ভেবে যাচ্ছিল, যেটা আনন্দ একদমই দেখতে পারছিল না। আর অন্যদিকে চিন্নাস্বামী ওই গাড়ির লোকটাকে ধরে রেখে দিয়েছিল নিজের কাছে। তার নাম হচ্ছে শেখর। তখন সে জানায় যে বাচ্চা ওঠানো টিমের সঙ্গে সে 4 বছর আগে কন্ট্যাক্ট করেছে, কিন্তু এরা অনেক সময় ধরেই ধান্দাটা করছে, আর আমাকে রাজেন্দারই এই ধান্দার মধ্যে এনেছিল, যে সব হসপিটালে সিকিউরিটি প্রোভাইড করে। তারপরে আনন্দ এখানে রাজেন্দ্রর খবর নিয়ে তার কাছে যেতে শুরু করে, কিন্তু তার আগে রাজেন্দ্রর ওপরে কেউ হামলা করে দেয়, আর আনন্দ রাজেন্দ্রকে বাঁচাতে শুরু করে দেয়। কিন্তু ওই গুন্ডাগুলো রাজেন্দ্রকে মেরে সেখান থেকে ভাগিয়ে দেয়। কিন্তু রাজেন্দ্র তো কিছুই বুঝতে পারে না। কিন্তু রাজেন্দ্র মরে যাওয়ার পরে আনন্দ কিছু বুঝতে পারে না আসল দোষীগুলোকে সে কিভাবে ধরবে। আদেও সে তার বাচ্চাটাকে খুঁজে পাবে কি পাবে না। তারপরে যখন রাজেন্দ্র শেষ কার্য হচ্ছিল, তখন সেখানে অনেক বড় লোক একটা লোক চলে আসে, যেটা আর কেউ না, প্রথম সিনে দেখানো সেই ওয়ার্দা ছিল। আর রাজেন্দ্র হচ্ছে সেই অ্যাম্বুলেন্স ড্রাইভার যে ওয়ার্দাকে সাহায্য করেছিল। তারপর যখন চিন্নাস্বামী শুয়েছিল, তখনই তার কাছে গাজার ফোন আসে। চিন্নাস্বামী তখনই গাজার কাছে চলে যায়। অন্যদিকে আনন্দ এসেছিল এখানে জিজ্ঞাসাবাদ করতে, যার জন্য গজা তাকে মেরে ওখানেই বেঁধে রেখে দিয়েছিল। তখন আনন্দ গাজার লোকটাকে দেখতে থাকে। এদিকে চিন্নাস্বামী বলে যে সে তোমার কাছে আর দ্বিতীয়বার কিছু জিজ্ঞাসাবাদ করতে আসবে না, এখন তুমি তাকে ছেড়ে দাও। আর তখনই আনন্দ দেখতে পায় গাজার হাতে একটা চিহ্ন। তারপরে আনন্দ তো খুবই রেগে যায়। সে বলে যে তুই রাজেন্দ্রকে কেন মেরেছিলি? জবাব না দেওয়াতে সে গাজা আর বাকি লোকেদেরকে খুব মারতে থাকে। এরপরে সিনটা অনেক বছর আগে পাস্টে চলে যায়, যখন ওয়ার্দা অ্যাক্সিডেন্টের সময় সে বাচ্চাটাকে দিয়ে দিয়েছিল। তখন সেই লোকটা খুশি হয়ে ওয়ার্দাকে অনেকগুলো সোনা দিয়েছিল, যেটা ওয়ার্দা একদমই নিতে চাইছিল না। তারপরে ওয়ার্দার অনেকটা লালাচ চলে আসে, আর সে সেই সোনাটাকে নিয়ে নেয়, আর সে অর্ধেকটা অংশ রাজেন্দ্রকেও দিয়ে দেয়। তারপরে কিছুদিন পরে ওয়ার্দার কাছে ওই লোকটা আরো একটা সাথীকে নিয়ে আসে, আর বলতে থাকে সে 5 লাখ টাকা দেবে, কিন্তু তার একটা বাচ্চা চাই। এটা শোনার পরে তো ওয়ার্দার লালাচ
মেজাজটা বেড়ে যায়। সে বুঝতে পারে যে বড়লোক হওয়ার সুযোগ এইভাবেই আসে, এটা ছাড়া যাবে না। এজন্য সে রাজেন্দ্রর হেল্প নিয়ে একটা মহিলাকে রাজি করায় আর তার কাছ থেকে তার বাচ্চাটাকে কিনে নেয় দামে। এরপরে বরদার কাছে 5 লাখ টাকা চলে আসে আর সেই পরিবারটা নিজের বাচ্চাও পেয়ে যায়। আর এরপর থেকেই বরদা ডিসাইড করে নেয় এবার থেকে বরদা এই কাজটাই করবে। সরকারি হসপিটালে যে বাচ্চাগুলো পয়দা হয়, যারা অনেক গরিব হয়, তাদের কাছ থেকে বাচ্চা কেড়ে নিলেও তারা কোনো রকম পুলিশ কেস করবে না। আর এটা কোনো বড় ব্যাপারও হয়ে দাঁড়াবে না, কারণ তারা গরিব, তারা কিচ্ছু করতে পারবে না। যেই পরিবারগুলো গরিব ছিল সে রাজেন্দ্রর হেল্প নিয়ে তাদের বাচ্চা চুরি করে অন্য অন্য পরিবারকে দিয়ে অনেক অনেক পয়সা কামাতো। তারপরে বরদা রাজেন্দ্রের সাথে হাত মিলিয়ে একটা বড় সড়ো টিম বানিয়ে ফেলে, যেখানে বরদা বাচ্চার বাবা মার ব্যাপারে বলতো আর সেখান থেকে তার লোকেরা চুরি করে নিয়ে আসতো বাচ্চাটাকে। এই করে করে সে কোটি কোটি টাকা কামিয়ে নেয়, কারণ বড় লোকেরা বাচ্চার জন্য অনেক অনেক টাকা দিতেও রাজি রয়েছে। আর এদিকে রাজেন্দ্র নিজের সিকিউরিটি কোম্পানি খুলে নেয় আর বরদাও নিজের কাজ এগোনোর জন্য একটা কোম্পানি খুলে নিয়েছিল, যাতে করে তারা বাকি হসপিটালেরও ডাটা ইউজ করতে পারে আর সেখান থেকে ইনফরমেশন বার করতে পারে। তারপরে তার কাছে অনেকগুলো রেকর্ড সামলানোর দায়িত্ব চলে আসে। এটারই ফায়দা নিয়ে সেই গরিব পরিবারের বাচ্চাগুলোকে সে চুরি করিয়ে নিয়েছিল আর তাদের বাচ্চাগুলোকে চুরি করে সে বড় লোকেদের কাছে বিক্রি করে দিত। তারপরে বরদার সঙ্গে একটা এনআরআই ফ্যামিলি দেখা করতে আসে একদিন, আর তাদের আসলে বৃষভ রাশিতে পয়দা হওয়া বাচ্চাই চাই, কারণ সেই বাচ্চা আগে গিয়ে অনেক নাম কামায়। এই কারণে তারা 2 কোটি টাকা দিতেও রাজি রয়েছে। এরপরে বরদাও রাজি হয়ে যায়। তারপরে বরদা হসপিটালে সেই সব লেডিজের রেকর্ডে খেয়াল রাখতে শুরু করে দেয় যারা এই টাইমে ডেলিভারি করবে। তারপরে সে 3টে নাম পায়, যেটার মধ্যে থেকে একটা বাচ্চা দিব্যার ছিল। তারপরে তার কুণ্ডলি বানানোর পরে সব ডিটেলস সেম ছিল, যেমনটা এনআরআই এর দরকার ছিল। তারপরে বরদা একটা প্ল্যান করে যে আমরা বাচ্চাটাকে বদলে দেবো, তাই কেউ জানতে পারবে না। সেই জন্য সেই নার্সটাকে দিয়ে ইনকিউবেটরের টাইমে বাচ্চাটাকে বদলে দিয়েছিল সে। কিন্তু দিব্যা তো নিজের বাচ্চাকে দেখেছিল, যার কারণে সে তার বাচ্চাকে চিনতে পেরেছিল। অন্যদিকে আমরা দেখতে পাই এখন বরদাও জানতে পেরে গিয়েছিল যে পুলিশ এই কেসটাকে নিয়ে ইনভেস্টিগেশন করছে আর কোর্টেও হসপিটালের বিরুদ্ধে কেস চলছে। আর সেই কারণে সে রাজেন্দ্র মানে তার পার্টনারকে গাজার হাত থেকে খুন করিয়ে দেয়। সিনটা প্রেজেন্টে আসে যখন সেই বরদার কাছে এনআরআই ফ্যামিলির ফোন আসে আর সেই এনআরআই ফ্যামিলি বলতে থাকে আমাকে তো বাচ্চা দিয়ে দিয়েছেন, কিন্তু আমার বন্ধুরও বাচ্চার দরকার, কিন্তু আমার বন্ধু মোবাইল রাকাম দেবে। এটা শোনার পরে বরদা তাকে কালকে মন্দিরে আসার জন্য বলে। তারপরের দিন আমরা দেখতে পাই দিব্যা সেই দুটো কাপলের সাথেই মন্দিরে এসেছিল, যাকে দিব্যা তার বাচ্চা ফেরত দিয়ে দিয়েছিল। তারপরে যখন দিব্যা ভগবানের কাছে প্রার্থনা করছিল বাচ্চা ফিরে পাওয়ার জন্য, তখন তার পাশেই ওই এনআরআই ফ্যামিলির বউটা দিব্যারই বাচ্চা নিয়ে আদর করছিল আর তাকে কান্না থামাচ্ছিল। তখন দিব্যা সেই বাচ্চাটাকে নোটিস করে। তারপর যখন বাচ্চাটা কাঁদতে শুরু করে দিব্যা তখন তাকে সামলাতে শুরু করে দেয়। অন্যদিকে বরদা দেখে নেয় দিব্যাকে, যার কারণে এনআরআই ফ্যামিলিকে সে বলে বাচ্চাটাকে নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে যাওয়ার জন্য। সে তো জানতো এই বাচ্চাটা দিব্যার ছিল। অন্যদিকে চিন্নাস্বামী আনন্দকে জানিয়েছিল যে ওই লোকটা যেই সবকিছুর মাস্টার মাইন্ড সে আজকে মন্দিরে গেছে, আর আনন্দ মন্দিরে পৌঁছে গিয়েছিল। আর অন্যদিকে আমরা দেখতে পাই আনন্দের কাছে কিন্তু বরদার ফটোও রয়েছে। তখনই দিব্যা হঠাৎ করে অনুভব করতে পারে আরে এটা তো আমারই বাচ্চা। আর তারপরে যখন আনন্দ সেখানে আসে তখন আনন্দকে এসে সব কথা খুলে বলে। তখন আনন্দ গিয়ে তাড়াতাড়ি করে ওই ফ্যামিলিটাকে আটকায় আর নিজের বাচ্চাটাকে নিয়ে যেতে শুরু করে। কিন্তু এখানে বরদার লোকেরা তাকে মারতে শুরু করে দেয়। প্রথমে তো আনন্দ বরদার লোকদেরকে মারে, তারপরে সে বরদাকেও মারা শুরু করে দেয়। তখনই একদমই হুট করে কেউ এসে বরদাকে মেরে ফেলে। আর এটা ছিল রাজেন্দ্রর ছেলে, যে নিজের বাবার মৃত্যুর বদলা নিতে এসেছিল এখানে। আর এবারে বাচ্চা তোলার লোকের মেন মাথায় তো মরে গিয়েছে, এবার হয়তো আর কোনো বাচ্চা চুরি হবে না। এরপরে দিব্যা আর আনন্দের কাছেও তাদের নিজেদের বাচ্চা চলে আসে। আর এর সাথে সাথে মুভিটা এখানে এন্ড হয়ে যায়। তো তোমাদের কেমন লাগলো মুভি এক্সপ্লেনেশনটা কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলো না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা করছি আরো একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।